আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই কেমন আছো একটু আমাকে জানাও। আর ভাইয়ের কথা শোনা যাচ্ছে কিনা আর ভয়েসটা ক্লিয়ার কিনা এটা একটু ভাইয়াকে জানাবা। অনেক দিন পর আমরা লাইভে হাজির হয়েছি। এই কোষ এবং এর গঠন চ্যাপ্টার নিয়ে আমরা প্রায় অনেকগুলাই লেকচার নিয়েছি এবং লজিক এবং বেসিক সহকারেই পড়ানোর চেষ্টা করছি। তোমরা দেখছো যে আমি কীভাবে এর আগের লেকচারগুলো কীভাবে পড়াইছিলাম। সো লেকচারগুলো পড়ে যদি তুমি বইগুলা পড়ো তাহলে ইনশাল্লাহ দেখবা যে বইয়ের কোনো লাইনই তোমার কাছে কনফিউজ লাগবে না। হ্যাঁ, কনফিউশন সৃষ্টি করবে না লাইনগুলা, কারণ তুমি লজিক বেসিক সহকারে তুমি পড়ছো বা বুঝতেছ, তাই বইয়ের লাইনগুলো তোমার কাছে কনফিউজ লাগবে না। কারণ আমি জানি যে বায়োলজিতে অনেক লাইনই আমরা না বুঝে এমনি মুখস্থ পড়ে যাই, অথবা না বুঝেও বুঝার ভান করি, ব্যাপারটা এরকম। সো আসলে ব্যাপারটা তো এরকম হলে হবে না, না বুঝে বুঝার ভান করা তো যাবে না। তোমাকে বুঝতে হবে জিনিসটা যে লাইনগুলো কি বোঝানোর চেষ্টা করে, লাইনগুলোর মাহাত্ম্যটা কী সেগুলো তোমাকে বুঝতে হবে। তো এর আগের লেকচারগুলো তোমরা করলে দেখছো যে আমি লাইনগুলোর মাহাত্ম্য বেসিক লজিক এগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আজকেও সেরকম একটা ক্লাস হবে এবং মোটামুটি তোমরা জানো যে আমি মাইটোকন্ড্রিয়া পর্যন্ত পড়াইছি এবং মাইটোকন্ড্রিয়ার কাজটা বাকি আছে। তো বেসিক্যালি কাজগুলা আমরা কি করি, রিডিং পরে চলে যাই, বুঝলে বুঝছি না বুঝলে তো নাই। ওই যে আমরা বলতেছি আমরা না বুঝেও বুঝার ভান করি, যেমন কাজগুলো বেশিরভাগ আমরা না বুঝেই মুখস্থ করে পড়ে যাই, ঠিক সেমভাবে মাইটোসিসেরও কাজ আছে। তো এখানেও অনেক লাইন আছে এগুলো তোমরা বুঝবাই না। যেমন মাইটোসিসের মাইটোকন্ড্রিয়ার কাজ আছে, মাইটোকন্ড্রিয়ার কাছ থেকেই পড়াবো আমরা, মাইটোকন্ড্রিয়ার কাছ থেকেই পড়াবো মাইটোকন্ড্রিয়ার কাজ, এটাই তো লাস্ট। মাইটোকন্ড্রিয়ার লাস্ট টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। তো এগুলো আমরা কি করি যে মুখস্থ করে চলে যাই বা না বুঝেও বুঝার ভান করে চলে যাই, বাট এখানে বুঝার আছে। যেমন তোমরা একটু যদি বই খুলো, ফার্স্ট অফ অল দেখবা মাইটোকন্ড্রিয়ার একটা কাজ লিখছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন করা। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং লাইফটা ক্লিয়ার কিনা, এগুলো একটু আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানাও। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, কারণ সময় নষ্ট না করাই উচিত বলে মনে করতেছি, তাই আমি তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তোমরা একটু জাস্ট আমাকে কমেন্টে জানাও, আর তোমাদের বন্ধুবান্ধবকে একটু তাড়াতাড়ি কমেন্ট বক্সে মেনশন করে দাও, যাতে তারা বুঝতে পারে যে লাইভ স্টার্ট করছি। তোমরা একটু তাড়াতাড়ি আমাকে জানাও যে আমার কথা শুনতে পারছো কিনা এবং লাইভটা ক্লিয়ার কিনা। নবদেব রায় বলতেছ ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, বাকিরাও বলো, তোমরা ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও, অনেকে কিন্তু জানে না যে ক্লাস হচ্ছে। সো তোমরা একটু বলো ক্লিয়ার কিনা, লাইভটা কথাটা ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্লিয়ার বলতেছ, তাহলে দেখো তুমি দেখবা, তুমি বই খুলো মাইটোকন্ড্রিয়ার কাজে দেখবা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, বাট তুমি এটার মিনিংই জানো না, হবে না বুঝে বুঝার বান করে চলে যাবা। দেখো আমি বুঝাই দিচ্ছি, তুমি বুঝবা। সন শব্দটা যেখানে পাবা ভেঙে ভেঙে পড়বা। সন শব্দটার মানে হচ্ছে প্রক্রিয়া মানে তো বুঝো, প্রসেস। এখন এই ফসফোরাইলেশন বাকি আছে, এই শব্দটা ফসফোরাইলেশন। তো ফসফোরাইলেশন কিসের প্রক্রিয়া, এটা মানে বোঝাচ্ছে ফসফেট, তোমরা সবাই ফসফেট চিনো, ফসফেট সংযুক্তিকরণ প্রক্রিয়া মানে হচ্ছে ফসফেট যুক্ত, সংযুক্ত মানে কি যুক্ত করার, কি কথা, ফসফেট যুক্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে ফসফোরাইলেশন। কিভাবে ভাইয়া? তোমরা জানো আমাদের একটা নিউক্লিওটাইড আছে যেটা হচ্ছে এডিপি। এ মানে এডিনোসিন, ডি মানে ডাই নিউক্লিওটাইড, পি মানে ফসফেট, এডিনোসিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ওকে, তো এই যে এডিপি নর্মালি এটার কোনো কি নাই, এটা নর্মালি শক্তি না, এটা নর্মালি কি না, শক্তি না। কারণ মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি তৈরি করা, এটা তো জানো না, পাওয়ার আউট অফ সেল। ওকে, এটা কিন্তু শক্তি না। তাহলে শক্তি কি? তাহলে মাইটোকন্ড্রিয়া তো শক্তি তৈরি করবে, সেটা হচ্ছে এডিনোসিন ডাইফসফেটটা যখন একটা ফসফেটের সাথে যুক্ত হবে,
দুইটা ফসফেট ডাইনিউক্লিয়ার ফসফেট একটা ফসফেটের সাথে যুক্ত হবে, তখন এটা তৈরি করবে এটিপি। টি মানে ট্রাই, দুইয়ের সাথে যদি এক যোগ করো তাহলে 3 না, তাহলে এডিনোসিন ট্রাইফসফেট। আর আমরা এটিপিকেই বলি বায়োলজির ভাষায় শক্তি। তাহলে মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি করে, মানে এটাই তৈরি করে শক্তি। এখন দেখো আমরা এটিপির সাথে কি যুক্ত করছি, এই যে এটা কি বলো, এটা হচ্ছে ফসফেট, ফসফেট যুক্ত করছি। এডিপির সাথে কি যুক্ত করছি, ফসফেট। এখন তোমরা জানো ফসফেট তো জৈব যৌগ না, ফসফেট হচ্ছে অজৈব যৌগ। তাই অজৈবকে ইংরেজিতে কি বলে, ইনঅর্গানিক। ইনঅর্গানিক মানে আই। অনেকে আই এর মিনিং জানে না, অনেক সময় দেখে ফসফেটের সাথে আই লাগা থাকে, এই আই এর মিনিং বুঝে না। আসলে আই মানে বুঝাতে থাকে ইনঅর্গানিক, ইন আই এর ইনের আই। তো এই দেখো ফসফেট যুক্ত করছি না, এটাই তো ফসফোরাইলেশন। ফসফেট যুক্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে ফসফোরাইলেশন। আর তোমরা জানো এই প্রসেসটা তো মাইটোকন্ড্রিয়াতে হবেই, কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ সেল, মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরির শক্তি ঘর। তাহলে এই জিনিসটা তো মাইটোকন্ড্রিয়াতে হবেই, তাই বলা হয় মাইটোকন্ড্রিয়া ফসফোরাইলেশন করে। তবে এখানে আরেকটা মিনিং আছে অক্সিডেটিভ। আমি যদি একটু বলি এই অক্সিডেটিভ শব্দটা মানেটা কি, আমি বলবো এই অক্সিডেটিভ শব্দটা মানে হচ্ছে ওই যে তোমরা পড়ছো অক্সিডেশন, এখানে আমি অক্সিডেশন শব্দটা আনতে পারি। অক্সিডেশন, অক্সিডেশনকে বাংলায় কি বলে, জারণ। জারণকে কেমিস্ট্রির ভাষায় কি বলে, ইলেকট্রন ত্যাগ, বা এটাকে আমরা বলবো ইলেকট্রন কি করা, ইলেকট্রন ট্রান্সফার করা, বা ইলেকট্রন কি করা, ট্রান্সফার করা। তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়াতে ইটিসি আছে, এটা আমি গত ক্লাসেই পড়াইছি, মানে গত ক্লাস অনেক আগেই পড়াইছি। সেই ক্লাসে আমরা মাইটোকন্ড্রিয়া যখন পড়াইছিলাম, আমি দেখছিলাম ভিডিওটা একটু সমস্যা করতেছিল, তবে মানে একটু আটকে যাচ্ছিল ওই ভিডিওটা, আমি দেখছিলাম। তো তবুও আমার মনে হয়েছে এটা করার মতো, মানে তুমি একটু করে ফেলবা কষ্ট করে হলে, কারণ ওটা তো আর ব্যাকআপ দিতে পারতেছি না। ভিডিওটা একটু মানে বেজে যাচ্ছিল, আমি দেখছিলাম গত ক্লাসটা। তাও যারা আসলে করার তারা কষ্ট করে ফেলবে, ঠিক আছে? কষ্ট করে করলে ভালো, স্ট্রাগল করবা, স্ট্রাগল করলে দেখবা লাইফে শাইন করে বলবা, ঠিক আছে? ইটিসি, এই যে ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, আমি গত ক্লাসে কিন্তু এটা বেসিক সহকারে বুঝেছিলাম। ইটিসি মানে কি দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মানে হচ্ছে এখানে এভাবে কতগুলো ইলেকট্রন বাহক থাকে। আমি দেখাইছিলাম অক্সিজম, মনে করে দেখো অক্সিজম এরকম কত ইলেকট্রন বাহক থাকে। এখান থেকে এখানে ইলেকট্রন যায়, এখান থেকে ইলেকট্রন যায়, এখান থেকে এখানে ইলেকট্রন যায়, এখান থেকে এখানে ইলেকট্রন যায়। তাহলে দেখো তো ইলেকট্রনগুলো কী হচ্ছে, এভাবে ট্রান্সফার হচ্ছে না, মানে হচ্ছে এ কী করে দিছে, ইলেকট্রন ত্যাগ করে দিছে, তারপর এই ইলেকট্রন গ্রহণ করছে, এ কী করছে, ইলেকট্রন ত্যাগ করে দিছে, এই ইলেকট্রন গ্রহণ করছে, এ কী করছে, ইলেকট্রন ত্যাগ করে দিছে, এই ইলেকট্রন গ্রহণ করছে। এভাবে ইলেকট্রন ত্যাগ করেই তো আস্তে আস্তে এই এটিপি তৈরিটা আসছে। কারণ এটিপি তৈরি করতে হলে এই ইটিসি লাগবে, মানে ইলেকট্রন ট্রান্সফার হওয়া লাগবে। ইলেকট্রন ট্রান্সফার হলেই কিন্তু আস্তে আস্তে এগুলা হয়, মানে এই এটিপিটা তৈরি হয় আর কি। এটাই হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, কিছু না। এটা মাইটোকন্ড্রিয়া করবে, এটা তোমরা বুঝতেই পারতেছো। বাট অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে কি সেটাই বুঝাইছি, আশা করি এটা বুঝছো। এটা 1 নম্বর কাজে পাবা। দেখো মাইটোকন্ড্রিয়ার 1 নম্বর কাজ তো তোমরা বুঝে ফেললা। 2 নম্বর কাজ দেখো, খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকে না বুঝেই এমনি মুখস্থ করে চলে যাবে, মানে মুখস্থ করে চলে যাবে, এমসিকিউর জন্য পড়বে আর কি। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিস করে। অ্যাপোপ্টোসিস করে, প্রশ্ন হচ্ছে কিভাবে। এটা বইয়ে আছে যে মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিস করে, বাট কিভাবে। আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম 2+ পরিবহন ও ঘনত্ব নিয়ন্ত্রণ করে। প্রশ্ন হচ্ছে কিভাবে, এগুলো বইয়ে আছে, দেখবা কাজে আছে আর কি। কিন্তু তুমি দেখো এটা তুমি না বুঝে মুখস্থ করে চলে যাবা, সমস্যা হচ্ছে ওই জায়গায়। কারণ তুমি তো মনে করতেছো বায়োলজি মানে মুখস্থ, না বুঝে চলে যাওয়া। এটা আমরা এখন বোঝানোর চেষ্টা করব। এটা দোনোটা একসাথেই বোঝানো যাবে, তার আগে দেখো তোমাদেরকে যদি আমি বলি 2টা শব্দ বলবো, একটি হচ্ছে নেক্রোসিস, আর একটি হচ্ছে অ্যাপোপ্টোসিস। দোনোটাই হচ্ছে কোষের মৃত্যু। তোমরা জানো প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক আমাদের দেহে যে কোষগুলো আছে এই কোষগুলোকেও মারা যেতে হবে। তো কোষের মৃত্যু, এটাকে বলে কোষের মৃত্যু, ডেথ অফ সেল। কোষের মৃত্যু 2 ধরনের, একটি হচ্ছে নেক্রোসিস, একটি হচ্ছে অ্যাপোপ্টোসিস। তোমরা দেখো মানুষের মৃত্যু 2 ধরনের, একটি হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে অস্বাভাবিক।
মানুষের মৃত্যু যদি বলি, একটি হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে অস্বাভাবিক। অস্বাভাবিক কোনটা? সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টে যদি মারা যায়। অ্যাক্সিডেন্টে মারা যায় বলতে ধরো বিষ খেয়ে মারা গেছে, ধরো কেউ ছুরি মেরে দিছে মারা গেছে, বা ধরো রোডে অ্যাক্সিডেন্ট করছে মারা গেছে, এগুলো কিন্তু স্বাভাবিক মৃত্যু না, এগুলোকে আমরা বলি অস্বাভাবিক মৃত্যু। আর একটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু, ন্যাচারাল ডেথ যেটাকে আমরা বলি, স্বাভাবিক যেটা মৃত্যু আর কি। সো কোষের মৃত্যু সেরকম, একটা হচ্ছে অস্বাভাবিক আর একটা হচ্ছে স্বাভাবিক। অস্বাভাবিক যেটা সেটা হচ্ছে এটা নেক্রোসিস, আর স্বাভাবিক যেটা সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অস্বাভাবিক কীরকম? যেমন ধরো কোনো কোষ কোনো বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসছে, মারা গেছে, বা কোনো কোষ ধরো অনেক দিন ধরে খাবার পাচ্ছে না, পুষ্টি পাচ্ছে না, তো পুষ্টি না পেলে তো ওই কোষটা মারা যাবেই। অ্যাক্সিডেন্টালি বিষাক্ত পদার্থের সংস্পর্শে কোনো কোষ সরাসরি চলে আসলে তো এমনিতেই মারা যাবে। সো এগুলো কিন্তু স্বাভাবিক না, মানে এগুলো কিন্তু মারা যাওয়ার কথা না, বাট অস্বাভাবিকভাবে এগুলো মারা যাচ্ছে বিধে এগুলো নেক্রোসিস, যেটা খারাপ আমাদের বডির জন্য। এই কোষের এই মৃত্যুটা খারাপ, বিকজ এটা অ্যাক্সিডেন্টালি মৃত্যু হচ্ছে। একটা ভালো কোষও মারা যেতে পারে, মানে একটা ভালো কোষ মানে বুঝছো, একটা ইয়াং কোষও কিন্তু নেক্রোসিসের কারণে মারা যেতে পারে। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে ন্যাচারাল ডেথ, যেটাকে আমরা বলি পূর্ব নির্ধারিত মৃত্যু, মানে এটা আগে থেকেই বলা হওয়া থাকে যে একটা সময় গিয়ে এটা মারা যাবে। যেমন আমরা জানি যে আমাদের কিন্তু পূর্ব নির্ধারিত মৃত্যু আছে, মানে আমরা একটা সময় গিয়ে মারা যাব, ঠিক আছে? আমাদের একটা মৃত্যু নির্ধারণ করা থাকে, একটা সময় গিয়ে আমরা মারা যাবো, তাই না? সো অ্যাপোপ্টোসিসে সেরকম একটা কোষও একটা নির্ধারিত সময় গিয়েই মারা যাবে। এটা হচ্ছে ন্যাচারাল ডেথ। কেন ন্যাচারাল ডেথ তখনই হয় যখন একটা কোষ অকেজো হয়ে যায়। অকেজো বলতে ধরো কাজ করতে করতে বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেলেও তার কাজ করতে পারবে না। তো কাজ করতে না পারলেও এটা যদি আমাদের দেহে থাকে, এটা আমাদের দেহের জন্য বিপদ, ওটা ক্যান্সারতে কনভার্ট হয়ে যেতে পারে, ক্যান্সার কোষে, টিউমার কোষে কনভার্ট হয়ে যেতে পারে। তাই অ্যাপোপ্টোসিসটা ভালো মৃত্যু, কারণ একটা অকেজো কোষ, বুড়া কোষ যদি তোমার শরীরে থেকে যায় তাহলে তো ওটা ক্যান্সার কোষে পরিণত হবে, ফলে দেখা যাচ্ছে কি যে এটা তোমার জন্য খারাপই হচ্ছে। সো অ্যাপোপ্টোসিস মানে স্বাভাবিক মৃত্যু, পূর্ব নির্ধারিত মৃত্যু। তার মানে অ্যাপোপ্টোসিস করে মাইটোকন্ড্রিয়া এবং ক্যালসিয়াম 2+ পরিবহন কেন্দ্র। দেখি কিভাবে। এটা হচ্ছে আমাদের একটা কোষ, এটা হচ্ছে আমাদের কোষ, আর এই কোষে আছে এখানে এভাবে, এটা হচ্ছে কি, এই কোষে আছে হচ্ছে তো তোমার, এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম, এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম, ওকে। আর সাইটোপ্লাজমের ভিতরে আছে ধরো এই যে এরকম একটা জিনিস, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেহেতু আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া বাইরের আবরণ। আর তোমরা জানো মাইটোকন্ড্রিয়ার ভিতরে এভাবে কি হয়ে যায় বলো তো? মাইটোকন্ড্রিয়ার ভিতরে এভাবে ভিতরের ঝিল্লিটা এভাবে কি হয়ে যায়, এভাবে ভাঁজ হয়ে যায়, যেটাকে আমরা ক্রিস্টি বলি। ক্রিস্টির ভিতরে থাকে ম্যাট্রিক্স, তাই না? তরল পদার্থ। ক্রিস্টির ভিতরে এভাবে কি থাকে? তরল পদার্থ থাকে। আর ক্রিস্টির ভিতরেই মূলত শক্তি তৈরি হয়, এখানেই মূলত শক্তি তৈরি হয়, তাই না? ক্রিস্টির ভিতরে এই জায়গায় ম্যাট্রিক্স থাকে, এখানেই শক্তি তৈরি হয়, মানে এটিপি তৈরি হয়। আচ্ছা, যাই হোক, এটা মাইটোকন্ড্রিয়া আর এটা হচ্ছে সাইটোপ্লাজম, মানে পুরোটা হচ্ছে একটা কোষ। প্রথমে দেখে নাও, এটা হচ্ছে একটা স্বাভাবিক কোষ। প্রথমে আসো, আমরা এটাকে একটা কি বলছি? স্বাভাবিক কোষ। মানে বুঝতে পারতেছো তো, ভালো একটা কোষ, স্বাভাবিক কোষ, এটা ভালো একটা কোষ। এই কোষটা স্বাভাবিক। এখন দেখো, প্রথমে আসো, এই কোষে ক্যালসিয়াম 2+টা কেন দরকার? ক্যালসিয়াম 2+টা নিয়ে আমরা আগে আলোচনা করব। ক্যালসিয়াম 2+টা থাকে মূলত এখানে, মানে এটা কি? সাইটোপ্লাজম। তাহলে দেখো এই সাইটোপ্লাজমে আছে ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+ কোথায় আছে? সাইটোপ্লাজম। ক্যালসিয়াম 2+টা একটা গুরুত্বপূর্ণ লবণ। তোমরা জানো এটাকে লবণ বলি আমরা, এগুলোকে লবণ বলি। আয়নকে আমরা সবসময় কী বলি? লবণ বলি। এই ক্যালসিয়াম 2+ একটা অনেক গুরুত্বপূর্ণ একটা আয়ন। এটা না থাকলে আমাদের বডির অনেক গুরুত্বপূর্ণ ফাংশন হবে না। কেন গুরুত্বপূর্ণ? দেখো, এই ক্যালসিয়াম 2+ সাইটোপ্লাজম থেকে, এটা সাইটোপ্লাজম, কিন্তু সাইটোপ্লাজম থেকে কিন্তু মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণ ভেদ করে এখানে আসবে। এখান থেকে আবার মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণ ভেদ করে এই ক্রিস্টির ভিতরে আসবে। কোথায় আসবে? এই ক্রিস্টির, এখানে ক্রিস্টির ভিতরে। কেন আসবে? প্রশ্ন হচ্ছে কেন আসবে? কারণ এটা আসলে মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে প্রসেসগুলো, এটিপি তৈরির প্রসেসটা, ওই এটিপি তৈরির প্রসেসটা কি হবে? সক্রিয় হবে। ফলে মাইটোকন্ড্রিয়া কি তৈরি করতে পারবে? এটিপি তৈরি করতে পারবে। কারণ তোমার তো লাগবে শক্তি, আর শক্তি তৈরি করতে হলে মাইটোকন্ড্রিয়ার ভিতরের অবস্থাটাকে সক্রিয় হতে হবে। কারণ সক্রিয় না হলে তো এটিপি তৈরি করতে পারবে না। এখন সক্রিয় করতেছে এটাকে ক্যালসিয়াম 2+। তাই ক্যালসিয়াম 2+কে আমরা অ্যাক্টিভেটর বলি। অ্যাক্টিভেটর মানে কি? যে অ্যাক্টিভ করে, সক্রিয় করে কোনো কিছুকে।
তাহলে এই ক্যালসিয়াম 2+ কিন্তু কোনো কিছুকে সক্রিয় করে। তোমরা অনেক জায়গায় দেখছো, তোমরা যখন পড়বা কি বলে রক্ত তন্ত্রণ করার কৌশল মানে ব্লাড ক্লটিং পড়বা, তখনও কিন্তু দেখবে এখানেও ক্যালসিয়াম 2+ সক্রিয় করে। তাহলে ক্যালসিয়াম 2+ কোনো কিছু সক্রিয় করে, কি সক্রিয় করে? এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে এটিপি তৈরির প্রসেস আছে, এটিপি তৈরির প্রসেসটাকে সক্রিয় করে, ফলে এটিপি তৈরি করতে পারে। ফলে একটা স্বাভাবিক কোষের মাইটোকন্ড্রিয়া কি তৈরি করতে পারে? কোষের জন্য এটিপি তৈরি করতে পারে, এটা স্বাভাবিক। তো অ্যাকচুয়ালি এই ক্যালসিয়াম 2+ সক্রিয় করে কি জন্য? কারণ ক্যালসিয়াম 2+ কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসে, যে তথ্যের আলোকে মাইটোকন্ড্রিয়া কি তৈরি করতে পারে? এটিপি তৈরি করতে পারে। মানে এ মূলত কোনো তথ্য নিয়ে আসে, তথ্য নিয়ে আসার কারণেই তো সক্রিয় হয়। যেমন তুমি কোনো কিছু একটা করতে চাচ্ছ, কিন্তু তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন নাই, তুমি একটা কিছু করতে চাচ্ছ। এখন তুমি যে ওই কিছু করতে চাচ্ছ, তোমার কাছে তো পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন নাই। এখন ধরো কেউ একজন তোমাকে একটা ইনফরমেশন দিল, ওই ইনফরমেশনটার উপর ভিত্তি করে তুমি কাজটা করতে পারলা। তাহলে যে তোমাকে ইনফরমেশনটা দিল সে তোমাকে কি করলো? অ্যাক্টিভ করলো। এতক্ষণ তুমি অ্যাক্টিভ ছিলা, কারণ তোমার কাছে ইনফরমেশন ছিল না। ধরো আমি তোমাকে একটা ইনফরমেশন দিলাম, যার ফলে তুমি কাজ করতে পারতো, তুমি অ্যাক্টিভ হয়ে গেছো না। সো ক্যালসিয়াম 2+ ইনফরমেশন নিয়ে আসে, তাই ক্যালসিয়াম 2+কে বলা হয় মেসেঞ্জার। কি মেসেঞ্জার? সেকেন্ড মেসেঞ্জার। তোমরা জানো ফার্স্ট মেসেঞ্জার কোনটা? ক্যালসিয়াম 2+কে অনেক সময় কি বলে? সেকেন্ড মেসেঞ্জার। ফার্স্ট মেসেঞ্জার হচ্ছে mRNA, মনে আছে? ডিএনএ থেকে mRNA। এই mRNA-কে আমরা কি বলতাম? মেসেঞ্জার আরএনএ। সে ডিএনএ থেকে মেসেজ ক্যারি করতো, তাই এটা থেকে আমরা বলি, একে বলি ফার্স্ট মেসেঞ্জার। বাট ক্যালসিয়াম 2+কে এই জন্য অনেক সময় সেকেন্ড মেসেঞ্জারই বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাইয়া এই স্বাভাবিক কোষের মৃত্যু মানে অ্যাপোপ্টোসিস কিভাবে হবে? এই স্বাভাবিক কোষের যে মৃত্যুটা, এই অ্যাপোপ্টোসিস মৃত্যুটা কিভাবে হবে? ধরে নাও এটা এতক্ষণ স্বাভাবিক কোষ ছিল, মানে ক্যালসিয়াম 2+ ঠিকই ভিতরে ঢুকে এটিপি তৈরির প্রসেসটা বাড়ালো, ওকে ফাইন। এখন দেখো, এটা যদি মৃত্যু ঘটতে হয়, এই কোষের যদি আমি এটাকে মৃত্যু ঘটাতে চাই, মানে এটার আমি এখানে লিখতেছি অ্যাপোপ্টোসিস ঘটাতে চাই, তাহলে দেখো এখন কি ঘটবে। সেটা হচ্ছে যখন এই কোষের মৃত্যু ঘটতে হবে, আমি এখানে একটু লিখে দিলাম, এই কোষের এখন কি ঘটতে হবে? মৃত্যু মানে অ্যাপোপ্টোসিস ঘটতে হবে, মারা যেতে হবে। তো যখন এই কোষের মৃত্যু ঘটতে হবে, তখন দেখবা এই সাইটোপ্লাজমে এই ক্যালসিয়াম 2+ বেড়ে যাবে। সাইটোপ্লাজমে ক্যালসিয়াম 2+টা বেড়ে যাবে, কারণ এই কোষের এখন মারা যেতে হবে, মানে অ্যাপোপ্টোসিস হতে হবে। তখন দেখবা এই যে সাইটোপ্লাজম যেটা দেখতে পাচ্ছ, এখানে এই ক্যালসিয়াম 2+এর পরিমাণটা অনেক বেড়ে যাবে। এখন যেহেতু এখানে সাইটোপ্লাজমে ক্যালসিয়াম 2+এর পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই এখান থেকে কিছু ক্যালসিয়াম 2+ এই মাইটোকন্ড্রিয়ার এখানে ভিতরে প্রবেশ করবে, এই ভিতরের মেমব্রেনটাতে প্রবেশ করবে। এখানে প্রবেশ করবে না, একটু খেয়াল করবে, এখানে প্রবেশ করবে না, জাস্ট ভিতরে মেমব্রেনটা প্রবেশ করে এই জায়গায় প্রবেশ করবে। ফলে তুমি বলো তো, এতক্ষণ ধরে এই জায়গায় তো কোনো ক্যালসিয়াম 2+ ছিল না, আস্তে আস্তে এই জায়গায় ক্যালসিয়াম 2+ বেড়ে যাচ্ছে কিনা? যাচ্ছে না? এখানে ক্যালসিয়াম 2+, এই জায়গাগুলো, এই জায়গাগুলোতে ভিতরে যাবে না, এই ভিতরে যাবে না, এই আস্তে আস্তে ক্যালসিয়াম 2+ কেন বেড়ে যাচ্ছে? কারণ এখানে বেড়ে গেছে, তো তাই ব্যালেন্স করার জন্য আমার কিছু ক্যালসিয়াম 2+ এখানে পাঠিয়ে দিতে হচ্ছে। এই দেখো, এখানে কিছু ক্যালসিয়াম 2+ এভাবে পাঠিয়ে দিতে হচ্ছে। কেন বলো তো? ব্যালেন্স করার জন্য, কারণ এখানে তো ক্যালসিয়াম 2+ বেড়ে গেছে, এখন ব্যালেন্স করতে হলে তো ভিতরে পাঠাইতে হবে। তো যখন এই ভিতরের মেমব্রেনে, মানে বাইরের মেমব্রেনে যখন ক্যালসিয়াম 2+এর পরিমাণ বেড়ে যাবে, তোমরা জানো লবণের পরিমাণ বেড়ে যাওয়া মানে পানি বেড়ে যাওয়া, তোমরা উদ্ভিদ শারীরতত্ত্বতে পড়ছো। তো এখানে আস্তে আস্তে লবণের পরিমাণ বেড়ে যাবে, মানে লবণ তো পানির সাথে সাথেই পরিবাহিত হয়, পানির পরিমাণ বেড়ে যাবে। ফলে এই যে বাইরের মেমব্রেনটা একটু ফুলে যাবে মানে বুঝো তো, এই দেখো এটা এরকম না, এখন এটা এভাবে দেখো সুন্দর করে এভাবে ফুলে যাবে, দেখছো? আগে কি ছিল দেখো, আগে এতটুকু ছিল, এখন লবণ পানি ঢুকাই দিচ্ছ, পানি ঢুকে আমরা ফুলে ফেলি না। তো ফলে এই বাইরের মেমব্রেনটা ফুলে যাবে বাট ফেটে যাবে না, তো ফুলে যাওয়ার কারণে কি হবে? এখানেই একটা প্রোটিন আছে, এই প্রোটিনটার নাম হচ্ছে, প্রোটিন না, এটাকে এনজাইম বলাই উচিত হবে, কারণ নামে বুঝা যাবে। দেখো এটার নাম হচ্ছে ক্যাসপাস প্রোটিন, ক্যাসপাস। তো এটা এনজাইম বলবা, কারণ নামের শেষে এস থাকলে এটাকে আমরা কি বলি? এনজাইম বলি। এই ক্যাসপাস প্রোটিনটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরেই থাকে, এখানেই থাকে। তো এখন এটা ফুলে যাওয়ার কারণে এই ক্যাসপাস প্রোটিনটা, এনজাইমটা এখানে সাইটোপ্লাজমে চলে আসবে। এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরেই থাকে,
বাট এটা এখন কি করবে, এই বাইরে থেকে এখন এখানে চলে আসবে, এই জায়গায় সাইটোপ্লাজমে চলে আসবে। এখন সাইটোপ্লাজমে চলে আসলে কি হয়, এই ক্যাসপাসকে বলা হয় প্রোটিন ধ্বংসকারী এনজাইম। প্রোটিন ধ্বংসকারী এনজাইম মানে এরা আশেপাশে যে প্রোটিনগুলো আছে এগুলোকে নষ্ট করে ফেলবে। যেমন দেখো এটা কি বলতো, এটা হচ্ছে কোষঝিল্লি। এটা কি বলতো, কোষঝিল্লি। কোষঝিল্লিতে কি আছে, লিপিড প্লাস প্রোটিন। তাহলে কোষঝিল্লির প্রোটিন অংশগুলোকে ধ্বংস করে ফেলবে, ফলে আস্তে আস্তে কোষঝিল্লিটা কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। তারপর এখানে বিভিন্ন অঙ্গাণু আছে, যেমন প্লাস্টিড, তারপর গোলগি বডি, তারপর লাইসোসোম। এদের সব যে ঝিল্লিগুলো আছে, ঝিল্লিগুলো তো প্রোটিন দিয়ে তৈরি, তাই না? সবগুলো ঝিল্লিগুলোকে নষ্ট করে ফেলবে। অ্যাজ এ রেজাল্ট পুরো কোষটাকেই কী করে ফেলবে, পুরো কোষটাকেই কী করে ফেলবে, নষ্ট করে ফেলবে। মানে এই পুরো কোষটাকেই মেরে ফেলবে। এভাবেই অ্যাপোপ্টোসিসটা করে ফেলে, এভাবেই অ্যাকচুয়ালি কী করে ফেলে, অ্যাপোপ্টোসিসটা করে ফেলে। তাহলে অ্যাপোপ্টোসিসটা কীভাবে করতেছে, ক্যালসিয়াম 2+ ঘনত্ব যখন বেড়ে যাবে তখন কিছু ক্যালসিয়াম 2+ এই মেমব্রেনে এখানে চলে আসবে, এখানে প্রবেশ করবে না, এই জায়গায় চলে আসবে। ফলে এই জায়গাটা লবণ বেড়ে যাচ্ছে, পানি বেড়ে যাচ্ছে, ফলে এটা ফুলে যাবে, ফেটে যাবে না, ফুলে যাবে। ফুলে যাওয়ার কারণে ভিতরে যে একটা এনজাইম আছে, ক্যাসপাস এনজাইম, এটা এখান থেকে বাইরে হয়ে সাইটোপ্লাজমে চলে আসবে। এখন এই এনজাইমটা তো মারাত্মক এনজাইম, মানে এটা একটা প্রোটিন ধ্বংসকারী এনজাইম। আশেপাশে যে প্রোটিন থাকবে এগুলো ধ্বংস করে দিবে। তোমরা জানো কোষঝিল্লিতে আছে প্রোটিন, কোষঝিল্লিকে নষ্ট করে ফেলবে। তোমরা জানো বিভিন্ন অঙ্গাণুতে ঝিল্লিতে আছে প্রোটিন, সবগুলোকে মেরে ফেলবে। অ্যাজ এ রেজাল্ট পুরো কোষটাকেই ধ্বংস করে দিবে। তাহলে এভাবেই মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিসে সাহায্য করে। এখন এটার আনসারও তোমরা পাই গেছো, ক্যালসিয়াম 2+ কীভাবে পরিবহন করে। তোমরা দেখতেই পাচ্ছ ক্যালসিয়াম 2+ এখান থেকে এখানে যাচ্ছে। তাহলে এখান থেকে এখানে যেহেতু যাচ্ছে, এটাই তো পরিবহন। এ দেখো ক্যালসিয়াম 2+ এখান থেকে এখানে যে যাচ্ছে, এখান থেকে এখানে যে যাচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, এটাই তো পরিবহন। তাহলে এটার আনসারও পাইছো। কিন্তু এটা দেখো ঘনত্ব কিভাবে নিয়ন্ত্রণ করে। ঘনত্ব নিয়ন্ত্রণ করা বোঝাচ্ছে যে বেড়ে গেলে কমাই দেওয়া, কমে গেলে বেড়ে দেওয়া, এটাই তো ঘনত্ব নিয়ন্ত্রণ। মানে কোনো কিছু নিয়ন্ত্রণ করা মানে কি, ধরো কোনো কিছু অনেক বেড়ে গেছে তুমি এটাকে কমাই দিচ্ছ, কোনো কিছু অনেক কমে গেছে তুমি এটাকে বাড়িয়ে দিচ্ছ। তুমি এখানেই দেখো মাইটোকন্ড্রিয়া কিন্তু সেটা করতেছে কিভাবে। এই দেখো এখানে যখন ইনক্রিজ বেড়ে যাচ্ছে তখন কিছু ক্যালসিয়াম প্লাস এখানে ঢুকে যাচ্ছে, ফলে এখানে কমে যাচ্ছে। খেয়াল করো, এই ক্যালসিয়াম 2+ যখন এখানে বেড়ে যাচ্ছে, সাইটোপ্লাজমে বেড়ে যাচ্ছে, কিছু ক্যালসিয়াম কি করলো, এখানে ঢুকে গেল, ফলে যেটা বেড়ে গেছে সেটা ব্যালেন্স হয়ে গেছে না। আবার যখন ধরো এখানে কমে যাবে তখন এখান থেকে এখানে আসবে, বাড়াই দিবে। মানে বেড়ে গেলে কমাই দিবে, কমে গেলে বাড়াই দিবে। যেমন ধরো এখানে এখন বেশি না ক্যালসিয়াম 2+, সো কিছু ক্যালসিয়াম 2+ মাইটোকন্ড্রিয়ার ভিতরে চলে গেছে, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল। এখন ধরো এখানে ক্যালসিয়াম পরিমাণে কম, তো মাইটোকন্ড্রিয়া থেকে এখানে ক্যালসিয়াম 2+ যাবে, ফলে বাড়াই দিবে। এটাই হচ্ছে তোমার ঘনত্ব নিয়ন্ত্রণ। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও এই দুইটা, এটা বুঝছো কি না একটু কমেন্টে জানাও। বইয়ে আসতে দেখবা যে অ্যাপোপ্টোসিস করে এবং ক্যালসিয়াম 2+ পরিবহন ও ঘনত্ব নিয়ন্ত্রণ করে। তোমরা জাস্ট আমাকে কমেন্টে জানাও এটা বুঝছো কি না। মোহাম্মদ হাসিবু বলতেছে ক্লিয়ার, মোহাম্মদ খোকন বলতেছে জি, ওকে। মোহাম্মদ খোকন মাহমুদ বলতেছ জি ভাইয়া ক্লিয়ার, ওকে ওকে। তাহলে আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো এটা গেল মাইটোকন্ড্রিয়ার কাজ, আরেকটা আমরা ব্যাখ্যা করলাম। তারপর দেখো 3 নম্বর কাজটা দেখো। 3 নম্বর কাজ হচ্ছে আরবিসি। আরবিসি মানে কি, লোহিত রক্তকণিকা ও হরমোন উৎপাদনে ভূমিকা। এটা কিন্তু বুঝার আছে। আরবিসি এবং হরমোন উৎপাদনে কিভাবে মাইটোকন্ড্রিয়া, দেখো এগুলো খুব সারপ্রাইজিং ব্যাপার, কিন্তু অনেকে চিন্তা করবে কিভাবে লোহিত রক্তকণিকার সাথে মাইটোকন্ড্রিয়ার কি সম্পর্ক। অনেকে চিন্তা করবে হরমোনের সাথে মাইটোকন্ড্রিয়ার কি সম্পর্ক আছে। যেমন তোমাদেরকে আমি বলি আরবিসি মানে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়। আমি যদি বলি আমাদের হাড্ডি আছে না, হাড্ডির যে অস্থিমজ্জাগুলো আছে যেগুলোকে আমরা মগজ বলি, মানে নলার ভিতরে যে গরুর নলার ভিতরে যে মগজগুলো খাও না, মগজ বলি আর কি। যেহেতু এগুলো মগজ না, এগুলো হচ্ছে মজ্জা, আমরা মগজ বলি আর কি। এগুলোকে বলে মজ্জা, অস্থিমজ্জা, যেহেতু অস্থির ভিতরে আছে অস্থিমজ্জা।
তোমরা খাও না, নলার ভিতরে থাকে যে, এই যে এটা একটা হাড্ডি, এই যে এটা একটা হাড্ডি, এই হাড্ডির ভিতরে কি আছে? মজ্জা আছে। হাড্ডির ভিতরে কি আছে? এই যে মজ্জা। মজ্জা মানে অস্থি মজ্জা, যেগুলো তোমরা খাও। তো এই অস্থি মজ্জা, এই অস্থি মজ্জার ভিতরে কোষ থাকে, যে কোষকে আমরা বলি স্টেম সেল। এই অস্থি মজ্জার ভিতরে কোষ থাকে যেগুলোকে আমরা বলি স্টেম সেল। তোমরা শুনবা অনেক সময় যে স্টেম সেল বলে, স্টেম কোষ, বাংলায় বলে স্টেম কোষ। হোয়াট ইজ স্টেম কোষ? স্টেম কোষ মানে হচ্ছে এমন একটা কোষ যে কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হয়। মানে এটা অনেকটা উৎপাদক টাইপসের বলতে পারো, যে যেখান থেকে অনেক কিছু তৈরি করা যায়। যেমন আমরা কিন্তু ভাত দিয়ে, চাল দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি। আমরা চাইলে চাল দিয়ে ভাত তৈরি করতে পারি, আমরা চাইলে চাল দিয়ে কড়াই ভুনতে পারি, আমরা চাইলে চাল দিয়ে ময়দা বানাতে পারি, অনেক কিছু করা যায় চাল দিয়ে। তো ঠিক সেরকম আর কি। তো স্টেম সেলটা সেরকম একটা কোষ যেখান থেকে অনেকগুলো সেল তৈরি হয়। বিশেষ করে এখানকার স্টেম সেল থেকে কি তৈরি করা হয়? এখানকার স্টেম সেল থেকে রক্তকোষ তৈরি করা হয় বা রক্তকণিকা তৈরি করা হয়। স্টেম সেল থেকে এই যে লোহিত অস্থিমজ্জা, হাড্ডির যে অস্থিমজ্জা থেকে অস্থিমজ্জার যে স্টেম সেল আছে, সেখান থেকে বিশেষ করে কি তৈরি হয়? বিশেষ করে রক্তকণিকা তৈরি হয়। ঠিক সেমভাবে একটা রক্তকণিকা হচ্ছে আরবিসি। দ্যাট মিনস এই স্টেম সেল থেকে কি তৈরি হবে? আরবিসি। তাহলে দেখো এই স্টেম সেল থেকে কি তৈরি হবে? আরবিসি। দেখো আরবিসি তৈরি হয় না প্রথমে যেটা তৈরি হয়, দেখো এই স্টেম সেল থেকে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্ট। একটু মনোযোগ দিবা। এই স্টেম সেল থেকে যে জিনিসটা প্রথমে তৈরি হয় এটা হচ্ছে এরিথ্রোব্লাস্ট। হোয়াট ইজ এরিথ্রোব্লাস্ট? ব্লাস্ট শব্দটা যেখানে পাবা মনে রাখবা এটা কি বোঝায়। ব্লাস্ট শব্দটা মানে হচ্ছে অপরিণত কোষ। অপরিণত কোষ মানে কি ভাইয়া? ইমম্যাচিউর সেল, বাচ্চা কোষ, বাচ্চা, ইমম্যাচিউর, বাচ্চা যেটাকে বলে, অপরিণত। তো আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, আমরা কি সরাসরি পরিণত হয়ে যাই? না, আমরা বাচ্চা থাকি, ইমম্যাচিউর থাকি, অপরিণত থাকি। ঠিক সেমভাবে এখান থেকে যে কোষটা তৈরি হবে এটা অপরিণত হবে। তো এটার নাম হবে এরিথ্রোব্লাস্ট। তো এরিথ্রোব্লাস্টটা দেখতে ধরো এরকম গোলাকার। এটা আরবিসির একটা ফর্ম, তবে এটা আরবিসির বাচ্চা ফর্ম আর কি। আরবিসি বলতে গেলে আরবিসি বাচ্চা ফর্ম। এই আরবিসিটা নর্মালি গোলাকার, এভাবে একটু গোলাকার টাইপসের হচ্ছে। যাই হোক, আর মোট কথা হচ্ছে এই এরিথ্রোব্লাস্ট যেটা, এখানে কিন্তু নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে কি নিউক্লিয়াস। তোমরা জানো আরবিসির নিউক্লিয়াস নাই। আসলে আরবিসির নিউক্লিয়াস নাই বলাটা ভুল, বলতে হবে পরিণত আরবিসির নিউক্লিয়াস নাই। যদি সেটা অপরিণত আরবিসি হয় তাহলে অপরিণত আরবিসির নিউক্লিয়াস আছে। এজ এ রেজাল্ট নিউক্লিয়াস থাকাতে অধিকাংশ জায়গায় দখল করে ফেলে নিউক্লিয়াস, ফলে এখানে কোনো হিমোগ্লোবিন থাকে না। হিমোগ্লোবিন না থাকার কারণে এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে না, কারণ নিউক্লিয়াস জায়গা দখল করে ফেলছে। নিউক্লিয়াস যদি জায়গা দখল করে ফেলে তাহলে হিমোগ্লোবিন এখানে আমি দিবটা কই? হিমোগ্লোবিন যদি না দিতে পারি তাহলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করবে এটাকে। তাই এরিথ্রোব্লাস্টকে অপরিণত বলা হয়, কারণ এ কোনো কাজেরই না। একটা বাচ্চা কোনো কাজ করতে পারবে না, সো আমরা বাচ্চাকে বলবো ও তো কোনো কাজেরই না। ঠিক সেমভাবে এই আরবিসিটা কোনো কাজেরই না। কেন? নিউক্লিয়াস আছে, ফলে জায়গা দখল করে ফেলছে, হিমোগ্লোবিন থাকবে এটা কই? এজন্য এরিথ্রোব্লাস্ট থেকে যখন পরবর্তীতে বাচ্চা থেকে যখন এটা অ্যাডাল্ট হলে এটার নাম হয়ে যাবে এরিথ্রোসাইট। তাহলে সাইট শব্দটা মানেই হচ্ছে পরিণত কোষ। এই সাইট যখন বলবা এটাকেই বলি আমরা পরিণত কোষ। তো দেখবা আমরা নর্মালি আরবিসিকেই এরিথ্রোসাইট বলি। এই আরবিসিকেই আমরা এরিথ্রোসাইট বলি, মানে সাইট মানে পরিণত কোষ। এখন পরিণত কোষটা একটু এরকম হয়, এরকম টাইপসের হয়, ফলে এখানে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস না থাকাতে পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকে, যার ফলে এখানে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। সব জায়গা জুড়ে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। দেখো পরিণত আরবিসি নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস না থাকার কারণে জায়গা আছে, জায়গা থাকার কারণে হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন থাকলে কি হয়? এই হিমোগ্লোবিন কি করতে পারে? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে।
আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই আরবিসি উৎপাদনে ভাইয়া মাইটোকন্ড্রিয়ার ভূমিকাটা কোথায়, মানে কিভাবে মাইটোকন্ড্রিয়া এই আরবিসি উৎপাদনে, আমাদের প্রশ্ন তো এটাই যে মাইটোকন্ড্রিয়া কিভাবে আরবিসি উৎপাদনে ভূমিকা রাখতেছে, এটা উৎপাদনে ভূমিকা রাখতেছে। মজার বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিভাবে ভূমিকা রাখো, দেখো একটা কেমিক্যাল আছে, যে কেমিক্যালটার নাম হচ্ছে 2Hg। হোয়াট ইজ 2Hg? আমি এখানে 2 লিখছি। 2Hg মানে হচ্ছে এটা একটা কেমিক্যাল, 2 দিয়ে 2, H দিয়ে হচ্ছে হাইড্রোক্সি, G দিয়ে হচ্ছে গ্লুটারাইট, G দিয়ে হচ্ছে গ্লুটারেট হবে মনে হচ্ছে, যেটা একটা এলো হবে, সমস্যা নাই। 2 দিয়ে 2, H দিয়ে হাইড্রোক্সি, G দিয়ে হচ্ছে গ্লুটারাইট। যাই হোক, এই 2Hg হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটা নর্মালি এই আরবিসি উৎপাদনে বাধা দেয়। একটু মনোযোগ দিবা। 2Hg হচ্ছে 2 দিয়ে 2, H দিয়ে হাইড্রোক্সি, G দিয়ে গ্লুটারাইট। ওকে, সো এই 2Hg কেমিক্যালটার মূলত কাজ হচ্ছে এটা এই আরবিসি উৎপাদনে বাধা দেয়। এখন তুমি বলো এই কেমিক্যালটা যদি থাকে তাহলে আরবিসি উৎপাদন কমে যাবে, কারণ এ আরবিসি উৎপাদনে বাধা দেয়। তাই এই কেমিক্যালটা অ্যাক্টিভ থাকলে সমস্যা, কারণ এই কেমিক্যালটা অ্যাক্টিভ থাকলে আরবিসি উৎপাদন কমে যাবে। তার মানে আমার কাজ হচ্ছে কি এই জিনিসটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া। আমি যদি এই জিনিসটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি তাহলে আরবিসি উৎপাদনটা আমি বাড়াইতে পারবো, কারণ আরবিসি উৎপাদন কমে গেলে তো তুমি রক্তশূন্যতায় ভুগবা, তাই কি না? তাহলে আরবিসি উৎপাদন তো কমানো যাবে না। কিন্তু এই শয়তান যেটা বা এই ডেভিল যেটা, এ তো ভাই আরবিসি উৎপাদনকে বাধা দিচ্ছে, তাহলে একে আগে আমাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। আমি প্রশ্ন হচ্ছে একে ইনঅ্যাক্টিভ করবে নাকি? একে ইনঅ্যাক্টিভ করবে আমাদের মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া একে কি করে দেয়? ইনঅ্যাক্টিভ করে দেয়। তো তুমি বলো মাইটোকন্ড্রিয়া যখন একে ইনঅ্যাক্টিভ করে দিবে তাহলে সে আর কি দিতে পারবে না, বাধা দিতে পারবে না, আরবিসি উৎপাদনে বাধা দিতে পারবে না, ফলে বেশি বেশি আরবিসি তৈরি হবে। এভাবেই অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া আরবিসি উৎপাদনে ভূমিকা পালন করে। এখন তুমি এটা তোমার কাছে সারপ্রাইজ লাগতো যে কীভাবে মাইটোকন্ড্রিয়া আরবিসি উৎপাদনের ভূমিকা আছে। পরোক্ষভাবে ভূমিকা আছে, সরাসরি ভূমিকা নেই, পরোক্ষভাবে মাইটোকন্ড্রিয়া আরবিসি উৎপাদনের ভূমিকা রাখতেছে। সেটা হচ্ছে 2Hg কেমিক্যালটাকে ইনঅ্যাক্টিভ করে। যদি 2Hgটা যদি অ্যাক্টিভ থাকতো তাহলে এটা উৎপাদনে বাধা দিত, বাধা দেওয়ার কারণে এটা উৎপাদন কমে যেত। তাই মাইটোকন্ড্রিয়া কী করবে? একে ইনঅ্যাক্টিভ করে দিবে, ফলে এ আর বাধা দিতে পারবে না। দেখো ক্রস চিহ্ন, বাধা দিতে পারবে না, ফলে আরবিসি উৎপাদন বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছো যে আরবিসি উৎপাদনে কীভাবে মাইটোকন্ড্রিয়া ভূমিকা রাখে। এবার আসো হরমোন উৎপাদনে কীভাবে ভূমিকা রাখে, এটা একদম সোজা, তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো হরমোন উৎপাদনে কীভাবে ভূমিকা রাখে, এটা একদম সোজা। TUSG কোথায় থাকে বলতেছো, একজনে বলতেছো 2Hg কোথায় থাকে? 2Hg সেলের ভিতরেই থাকে, 2Hg সেলের ভিতরেই থাকে। সেল আমরা তো যেহেতু লোহিত রক্ত কণিকা তৈরি করব, ঠিক আছে, এটা আমাদের যে সেল আছে সেলের ভিতরেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হরমোন উৎপাদনে কীভাবে? তোমরা জানো হরমোন উৎপাদন করে কে? অন্তঃকোরা গ্রন্থি। অন্তঃকোরা গ্রন্থি কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মানে অনেকগুলো কোষের সমষ্টি। যেমন আমি যদি এখানে অনেকগুলো কোষ আঁকি, এভাবে যদি অনেকগুলো কোষ আঁকি, 4টা কোষ আঁকলাম, এই 4টা কোষ হচ্ছে অন্তঃকোরা গ্রন্থি কোষ। তো এগুলোকে আমি কি বলতেছি? অন্তঃকোরা গ্রন্থি। তোমরা সবাই জানো অন্তঃকোরা গ্রন্থি কি করে? অন্তঃকোরা গ্রন্থি হরমোন উৎপাদন করে, হরমোন। বহিঃকোরা গ্রন্থি উৎপাদন করে এনজাইম, অন্তঃকোরা গ্রন্থি উৎপাদন করে হরমোন। তাহলে এটা একটা অন্তঃকোরা গ্রন্থির কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, অনেকগুলো কোষ মিলেই তো গ্রন্থিতে থাকবে, তাই না? তো এরা প্রত্যেকেই কিন্তু হরমোন নিঃসরণ করবে, এও হরমোন নিঃসরণ করবে, এও করবে, এও করবে, এও করবে। তো অ্যাকচুয়ালি এই কোষের ভিতরে কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে। ধরে নাও এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা মাইটোকন্ড্রিয়া,
এই কোষেও মাইটোকন্ড্রিয়া আছে, এই কোষেও মাইটোকন্ড্রিয়া আছে, এই কোষেও মাইটোকন্ড্রিয়া, প্রত্যেকটা কোষেই তো মাইটোকন্ড্রিয়া থাকতে হবে, তাই না? তো এই কোষে মাইটোকন্ড্রিয়া থাকলে হরমোন নিঃসরণে কীভাবে ভূমিকা রাখে? তোমরা জানো কোনো কিছু নিঃসরণ করতে হলে কিন্তু তোমাকে একটা শক্তি ইউজ করতে হবে। তুমি যদি কোনো কিছু বের করতে চাও, কোনো কিছু যদি বের করতে চাও, কোনো কিছু যদি পাঠাতে চাও কাউকে, শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে এই হরমোনটা যদি কোষ থেকে বের হতে চায় তাহলে একটা শক্তি দিতে হবে। এখন শক্তি কে দিবে? শক্তি দিবে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া কী দিচ্ছে? শক্তি দিচ্ছে, এটিপি। মাইটোকন্ড্রিয়া শক্তি দিচ্ছে, মাইটোকন্ড্রিয়া শক্তি দিচ্ছে, মাইটোকন্ড্রিয়া শক্তি দিচ্ছে। এই মাইটোকন্ড্রিয়া শক্তি দেওয়ার কারণে শক্তি দিয়ে আমরা কি করে দিব? হরমোনকে বাইর করে দিব। তাই হরমোন নিঃসরণে অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আছে। তাহলে আশা করি বুঝতে পারছো হরমোন নিঃসরণে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা। তাহলে এই কাজটাও তোমরা আশা করি বুঝে ফেলতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে তাড়াতাড়ি আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দাও। আর তেমন কাজ বুঝার নাই, কারণ বাকি কাজগুলো তোমরা দেখবা এটাই। যেমন আরেকটা কাজ আছে, দেখবা যে শুক্রাণু আর ডিম্বাণু উৎপাদনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা। শুক্রাণু আর ডিম্বাণু উৎপাদনে এটা একদম সোজা। কেন জানো? কারণ তোমরা যদি শুক্রাণুর স্ট্রাকচারটা দেখো, শুক্রাণুর এরকম একটা মাথা থাকে, এরকম একটা মাথা থাকে, এরকম একটা কলার থাকে, তারপর এরকম একটা লেজ থাকে। তো শুক্রাণুর এই যে কলারটা দেখতে পাচ্ছ, এই কলারটাই মূলত মাইটোকন্ড্রিয়া। তো শুক্রাণুর কলার এই জায়গায় মাইটোকন্ড্রিয়া থাকে। তো মাইটোকন্ড্রিয়া না থাকলে শুক্রাণু হবে না। শুক্রাণু কি তোমরা জানো যে অনেক সাঁতার কাটতে হয়, প্রচুর সাঁতার কাটতে হয়, প্রচুর সুইম করতে হয়, প্রচুর শক্তির দরকার, তার প্রচুর শক্তির দরকার, কারণ তাকে তো অনেক কষ্ট করে ডিম্বাণুর কাছে পৌঁছাইতে হবে। তাই মাইটোকন্ড্রিয়া তো লাগবেই। তো শুক্রাণুর গঠনে কিন্তু মাইটোকন্ড্রিয়া আছে। তো এই জন্যই বলো শুক্রাণু উৎপাদনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আছে। আর শুক্রাণু না থাকলে তো শক্তি পাবে না শুক্রাণু, কারণ শুক্রাণুর কিন্তু অনেক কষ্ট করে যাইতে হবে ডিম্বাণুর কাছে। ঠিক সেমভাবে ডিম্বাণুরও মাইটোকন্ড্রিয়া দরকার, কারণ ডিম্বাণুরও শুক্রাণুর সাথে মিলিত হয়ে নিষেক করার জন্য শক্তি লাগবে। সো এই জন্য ওদেরও মাইটোকন্ড্রিয়া আছে। সো এটাই হচ্ছে। তারপর তোমরা দেখবা যে মাইটোকন্ড্রিয়া বলতেছে ডিএনএ উৎপাদন করে। এটা তো না বুঝার কিছু নেই। তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া চলে অনেকগুলো ডিএনএ উৎপাদন করতে পারবে রেপ্লিকেশনের মাধ্যমে। তোমরা দেখো মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডিএনএ আছে। তো মাইটোকন্ড্রিয়া চলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারবে। আবার ডিএনএ যেহেতু আছে, ডিএনএ থেকে কী তৈরি করতে পারবে? আরএনএ তৈরি করতে পারবে। আরএনএ মানে কোন আরএনএ? এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। কারণ ডিএনএ থাকা মানেই মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া ডিএনএ যেরকম তৈরি করতে পারবে, আরএনএও তৈরি করতে পারবে। আর তোমরা বলো এমআরএনএ থাকলে কী তৈরি করতে পারবে? প্রোটিন তৈরি করতে পারবে। প্রোটিন মানে কি? প্রোটিনের আরেক ভাষা হচ্ছে এনজাইম। এনজাইমও তৈরি করতে পারবে। কেন কি? মাইটোকন্ড্রিয়ার আছে রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার কি আছে? রাইবোজোম। তাহলে মাইটোকন্ড্রিয়ার ডিএনএও তৈরি করতে পারবে, আরএনএও তৈরি করতে পারবে, এনজাইম বা প্রোটিনও তৈরি করতে পারবে। কেন ডিএনএ তৈরি করতে পারবে? কারণ মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। তোমরা দেখবা মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে, অন্য অন্য অঙ্গাণুর নিজস্ব ডিএনএ নাই। তুমি সেন্ট্রোজোমে ডিএনএ পাবে না, তুমি গলগি বডিতে ডিএনএ পাবে না, তুমি আর কোথায় আর কোনো অঙ্গাণু বলো ওই অঙ্গাণুতে ডিএনএ পাবে না, তুমি মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ পাবে। ডিএনএ পাইলে তুমি আরএনএ পাবে, আরএনএ পাইলে তুমি প্রোটিন পাবে, কারণ রাইবোজোম আছে। তো এই জিনিসগুলো তুমি যদি বেসিক লজিক সহকারে পড়ার চেষ্টা করো, তোমার কাছে মনে হবে যে না বায়োলজিও বুঝার আছে। এটা আমি আগে মুখস্থ করেই চলে যেতাম, বা না বুঝার ভান করে চলে যেতাম। শেষ আমাদের মাইটোকন্ড্রিয়ার কাজ। তোমরা একটু জাস্ট আমাকে জানাও এই যে মাইটোকন্ড্রিয়ার কাজগুলো আমি বুঝাইলাম তোমরা ঠিকমতো বুঝতে পারছো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। ফাতেমা আক্তার বলতেছে বুঝতে পারছি, আসিম জাইন কিলিয়ান বলতেছে বুঝছি, মোহাম্মদ খোকন বলতেছে বুঝছি, হাসিবুর বলতেছে বুঝছি। ওকে, পড়াশোনা বলতেছ, জি ভাই বুঝছি, ইফতেকার বলতেছে বুঝছি। সবাই যেহেতু বুঝছো তাহলে দেখছো মুখস্থ ব্যাপারটা মানে না বুঝে
চলে যাওয়াটা আর এভাবে বুঝে বুঝে পড়াটার মধ্যে পার্থক্যটা বুঝতে চাই, একটা শান্তি লাগবে। শান্তি 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 সকল সুখের মূল। শান্তি লাগবে, শান্তি। শান্তি হচ্ছে কি সকল সুখের মূল। সো এভাবেই পড়বা, তাহলে দেখবা যে বায়োলজিও তোমার কাছে কি লাগতেছে, বুঝার লাগতেছে আর কি। ওকে, আমরা একটা নতুন অঙ্গাণুতে চলে যাচ্ছি। নতুন অঙ্গাণুটা খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবা পরীক্ষার জন্য কিন্তু কিছু কিছু অঙ্গাণু পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে মাইটোকন্ড্রিয়া যেটা পড়েছি এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না এগুলো আমরা পরেই যাব। আগে আমাদের উদ্দেশ্য হচ্ছে শিখা, আমরা শিখি, তারপর ইম্পর্টেন্ট কোনটা না সেটা তো আমরা নিজেরাই বুঝতে পারবো। আমি বারবার বলি সাজেশন আসলে আমাদের চেয়ে তোমাদের বোঝা উচিত যে কোনটা পরীক্ষা আসবে কোনটা আসবে না। যেমন আমরা ছাত্র অবস্থায় থাকাকালীন আমরা চেষ্টা করতাম নিজে নিজে বোঝার যে কোনটা পরীক্ষা আসবে কোনটা আসবে না, ঠিক আছে। মানে তোমরা যে সাজেশনের কথা বলো আর কি, সাজেশন আমরাও নিতাম, মানে আমিও নিতাম সাজেশন। বাট সাজেশন নেওয়ার পর দেখতাম যে আসলে এটা তো আমি নিজেই জানতাম। মানে আমি সাজেশনটা নেওয়ার পর আমি ভাবতাম যে এটা তো আমি নিজেই জানতাম, তো আমার সাজেশন নেওয়ার দরকারটা কী ছিল। তো ব্যাপারটা হচ্ছে তোমার নিজের থেকে জানার দরকার আছে যে কোনটা পরীক্ষা আসবে কোনটা আসবে না। তোমার টিচাররা আছে কেন বসে দেখবা যে কোনটায় পরীক্ষা আসবে না কোনটা, এটা আমার নিজের দায়িত্ব। তুমি নিজ থেকেই বুঝে নিবা কোনটা পরীক্ষা আসবে কোনটা আসবে না। তো আমার কাজ হচ্ছে আমি পড়ানো, আমার সব পড়াতেই হবে, কারণ বুঝতে হবে, তোমাদের তো জানতে হবে। ব্যাপারটা এমন আছে শুধু পরীক্ষার জন্য পড়াচ্ছি, কারণ পরীক্ষার জন্য পড়ালে তো এগুলো কোনোটাই পরীক্ষা আসবে না। মানে এগুলো যা যা বলছি এগুলো তো তোমাকে ডিটেলস লিখতে হবে না পরীক্ষায়, শুধু ওইটাই লিখে দিবে অ্যাপোপ্টোসিস করে, ক্যালসিয়াম 2+ ঘনত্ব নিয়ন্ত্রণ করে, ডিএনএ আরএনএ এমআরএনএ এগুলো তৈরি করে, এটা জাস্ট লিখেই দিতে তাইলে ওগুলো তো পরীক্ষায় বুঝাইতে হবে না। বাট বুঝার তো নিজের, তাই না? বেসিক স্ট্রং হওয়া তো নিজের উপর ডিপেন্ড করে। আচ্ছা যাই হোক, প্লাস্টিডের কথা বলবো আমরা। তোমরা জানো এই প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এবং এই প্লাস্টিডকে আমরা বলি, মনে রাখবা প্লাস্টিডটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসে অনেক সময় সর্ববৃহৎ অঙ্গাণু। মানে আমরা এই পর্যন্ত যত অঙ্গাণু দেখছি বা যত অঙ্গাণু সম্পর্কে জানি তার মধ্যে যে অঙ্গাণুটা সবচেয়ে বড় এটি হচ্ছে প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়াও বড় না, প্লাস্টিডই বড়। প্লাস্টিড হচ্ছে সবচেয়ে বড় অঙ্গাণু। এখন আসো, এই প্লাস্টিডটাকে আমরা বলি বর্ণাধার অঙ্গাণু। বর্ণাধার অঙ্গাণু, এই প্লাস্টিডকে আমরা কি বলি? বর্ণাধার। বাংলা বুঝো, বর্ণাধার মানে হচ্ছে বর্ণ প্লাস আধার। সন্ধি বিচ্ছেদ করাচ্ছি, বর্ণ প্লাস আধার। বর্ণ প্লাস আধার মানে হচ্ছে যে বর্ণ বহন করে, যে আধার মানে বহন করা, বর্ণ মানে বর্ণ মানে রং বা রঞ্জক, যে রং বা বর্ণ বহন করে তাকেই বলি আমরা প্লাস্টিড। তার মানে প্লাস্টিড নর্মালি কি বহন করে? বর্ণ বহন করে। তাহলে বর্ণাধার অঙ্গাণু কেন বলো তো? কারণ হচ্ছে সে বর্ণ বহন করে। এখন বায়োলজির ভাষায় বর্ণ বলতে আমরা যে বর্ণ দেখি, রামধনুর যে 7টা আলো, ব্যাপারটা এরকম না। আলো না, ব্যাপারটা এরকম না। এখানে বর্ণ মানে বুঝাইতে হচ্ছে রঞ্জক। রঞ্জক মানে কি? যে রং তৈরি করে। দেখো, রং আর রং তৈরি করা দুটোটা ডিফারেন্ট জিনিস, একটু মনোযোগ দিবা। রং আর রং তৈরি করা দুটা ডিফারেন্ট জিনিস। তো যে রং তৈরি করে তাকে বলা হয় রঞ্জক। রঞ্জক থেকে কি তৈরি হয়? রং তৈরি হয়। তো নর্মালি রং বা বর্ণ তৈরি হয় রঞ্জক থেকে। তাই নর্মালি প্লাস্টিডে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে রঞ্জক পদার্থ। তাহলে রঞ্জক পদার্থটা কি আমি এখানে একটু ব্যাখ্যা করছি। রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থকে ইংরেজিতে বলে পিগমেন্ট। সো পিগমেন্ট শব্দটা যেখানে পাবা মনে রাখবে এটা হচ্ছে রঞ্জক পদার্থ। তো প্লাস্টিডে বিভিন্ন পিগমেন্ট থাকে, মানে রঞ্জক পদার্থ থাকে বিদায় এটাকে বলা হয় বর্ণাধার অঙ্গাণু। রঞ্জক পদার্থ থাকলে এটা রং তৈরি হবে, এটা কালার তৈরি হবে। তো আশা করি তোমরা রঞ্জক পদার্থ বুঝতে পারছো, যার কারণে এটা বর্ণাধার অঙ্গাণু। ওকে, এখন প্লাস্টিক তো অনেক ধরনের হয়। মানে প্লাস্টিকের যদি আকৃতিটা দেখো, তোমাদের বইয়ে একটা পিকচার আছে দেখবা, লেন্সের মতো একটা পিকচার আছে। লেন্সের মতো তোমরা লেন্স আঁকছো, ফিজিক্সে লেন্স আঁকছো, তো ফিজিক্সে যে লেন্সটা আঁকছো এটার মতোই দেখতে দেখবা। ফিজিক্সে লেন্স আঁকো এরকম না, ফিজিক্সে লেন্স আঁকো এরকম।
এই লেন্সটাকে এভাবে শুয়াই দিবা, এই লেন্সটাকে এভাবে শুয়াই দিলেই ক্লোরোপ্লাস্ট, তাই লেন্সের মতোই ফিজিক্সের লেন্সটাকে এভাবে পরে নিচে, বাট এই ক্লোরোপ্লাস্টটাকে যদি একটু শুয়াই দাও মানে ঘুরাই দাও তাহলে এটা এরকম, তো লেন্সের মতোই। তবে শুধু ক্লোরোপ্লাস্ট কি শুধু লেন্সের মতো হবে না, লেন্সের মতো হবে অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট দেখতে লেন্সের মতো, প্লাস্টিক দেখতে লেন্সের মতো, বাট বিভিন্ন যেমন শৈবালেও কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে, শৈবালে ক্লোরোপ্লাস্ট কিন্তু এরকম লেন্সের মতো না, বিভিন্ন শৈবালে বিভিন্ন রকম, ওগুলো এমসিকিউতে আসে, তো আমরা ওগুলো পরে বলতেছি এখন না। তো এই প্লাস্টিক বলো বিভিন্ন আকৃতির হতে পারে, যেমন উদ্ভিদ কোষে লেন্সের মতো হচ্ছে আর শৈবালে অনেক রকম হচ্ছে, সো আকৃতিটা ফিক্স না আর কি, তবে উদ্ভিদ কোষে ফিক্স, উচ্চতর উদ্ভিদ কোষে এটা লেন্সের মতো। আচ্ছা যাই হোক, এখন নর্মালি মনোযোগ দিবা, আমরা যখন প্লাস্টিক পড়ি নর্মালি আমরা প্লাস্টিক পড়লে আমরা যে জিনিসটা পড়ি সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্টই পড়ি, বাট প্লাস্টিক বলতে শুধু ক্লোরোপ্লাস্টকে বোঝাই না, তোমরা জানো ক্রোমোপ্লাস্টও আছে, লিকোপ্লাস্টও আছে। তো আমরা নর্মালি প্লাস্টিক বলতে যে জিনিসটা পড়ি এটা ক্লোরোপ্লাস্ট। কেন পড়ি? কারণ হচ্ছে এটাই মেইন, এই ক্লোরোপ্লাস্টটাই মেইন, যেটা খাবার তৈরি করতে পারে, ফটোসিনথেসিসে সাহায্য করে, আর এই ক্লোরোপ্লাস্টটাই সর্বপ্রথম আবিষ্কার হয়েছে। তো প্লাস্টিক নর্মালি আগে আমরা প্লাস্টিক বলতে শুধু ক্লোরোপ্লাস্টকেই বুঝতাম, বাট পরবর্তীতে প্লাস্টিকের আরও কিছু শাখা বাইর হইল, যেমন লিউকোপ্লাস্ট বাইর হইল, ক্রোমোপ্লাস্ট বাইর হইল, তবে সর্বপ্রথম এটা আবিষ্কার হয়েছে, ক্লোরোপ্লাস্ট আবিষ্কার হয়েছে। এখন আমরা ক্লোরোপ্লাস্ট তো আঁকবো সামনে দেখবা, বাট এটার মিনিংটা বোঝার চেষ্টা করি। প্লাস্ট মানে কি? প্লাস্ট মানে হচ্ছে লিভিং থিংস। প্লাস্ট মানে হচ্ছে কি? লিভিং থিংস মানে কি বাংলায় বলে জীবিত বস্তু। তোমরা জানো একটা কোষ জীবিত থাকবে, তো একটা কোষ জীবিত থাকা মানে হচ্ছে কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে সেগুলোও জীবিত থাকা, সেগুলোও সজীব থাকা, তাই না? তো এটা হচ্ছে লিভিং থিংস। আর ক্লোরো মনে রাখবা, আমি বারবার বলছি রঞ্জক পদার্থ থাকবে, মানে পিগমেন্ট থাকবে, তাহলে ক্লোরো মানে হচ্ছে রংযোগ পদার্থ, তবে কি কালারের? সবুজ বর্ণের রঞ্জক। আর তোমরা জানো সবুজ বর্ণের রঞ্জককে আমরা বলি ক্লোরোফিল। তাহলে দেখো ক্লোরো শব্দটার অর্থ হচ্ছে সবুজ বর্ণের রঞ্জক পদার্থ, আর সবুজ বর্ণের রঞ্জক পদার্থকে আমরা বলি ক্লোরোফিল। সো ক্লোরোপ্লাস্ট শব্দটার অর্থটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে, প্লাস মানে লিভিং থিংস, জীবিত বস্তু, আর ক্লোরো মানে হচ্ছে সবুজ বর্ণের রঞ্জক, আর সবুজ বর্ণের রঞ্জকটাকে আমরা বলি ক্লোরোফিল। তাহলে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামক সবুজ বর্ণের রঞ্জক থাকে, বিদায় এটা সবুজ দেখায়। বিদায় কি দেখায়? এটা সবুজ দেখায়। একটা গাছের পাতা সবুজ কেন দেখায়? আশা করি বুঝতে পারছো। একটা উদ্ভিদের কাণ্ড সবুজ কেন দেখায়? আশা করি বুঝতে পারছো, কারণ ক্লোরোফিলের পরিমাণ অনেক বেশি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই ক্লোরোপ্লাস্ট নিয়ে যদি আমি একটু আলোচনা করি, এই ক্লোরোপ্লাস্টটা কিন্তু তুমি অনেক জায়গায় পাবা। যেমন এই ক্লোরোপ্লাস্টটা তুমি কোথায় পাবা? এই ক্লোরোপ্লাস্টটা তুমি কোথায় পাবা? এই ক্লোরোপ্লাস্টে তুমি পাবা উদ্ভিদ কোষে, কোথায় পাবা? উদ্ভিদ কোষে, এবং কিছু শৈবালে। সব শৈবালে পাওয়া যায় না, কিছু শৈবালে। তাহলে দেখো একটু মনোযোগ দাও, ক্লোরোপ্লাস্ট কিন্তু আমরা কোন জায়গায় পাবো? উদ্ভিদ কোষেও পাবো, কিছু শৈবালেও পাবো, সব জায়গায় পাবো না। তাহলে পাওয়া যায় না কোথায়? এটা হচ্ছে পাওয়া যায়। এগুলোতে কি পাওয়া যায়? পাওয়া যায়। এখন পাওয়া যায় না কোথায়? পাওয়া যায় না কোথায়? এগুলো পরীক্ষায় আসতে পারে। তুমি ক্লোরোপ্লাস্টটা কোথায় পাবা না? দেখো তুমি ক্লোরোপ্লাস্টটা পাবে না প্রাণী কোষে, কারণ প্রাণী কোষে যদি ক্লোরোপ্লাস্ট পাওয়া যেত তাহলে আমরা খাবার তৈরি করতে পারতাম, আমাদের ক্লোরোপ্লাস্ট নিতে পারি না। তারপর ছত্রাকেও কিন্তু প্রাণীর আন্ডারে পড়ে, তাই ছত্রাকেও কিন্তু তুমি ক্লোরোপ্লাস্ট পাবে না।
ইভেন কি তোমরা ব্যাকটেরিয়াতেও অনেক ব্যাকটেরিয়াতেও তুমি ক্লোরোপ্লাস্ট পাবে না, নর্মালি ব্যাকটেরিয়াতে তুমি ক্লোরোপ্লাস্ট পাবে না। আরেকটা শৈবাল আছে যে শৈবালে তুমি ক্লোরোপ্লাস্ট পাবে না, যেটাকে বলে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ একটু ইন্টারেস্টিং, এই জিনিসটা একটু ইন্টারেস্টিং। নীলাভ সবুজ শৈবালকে ইংরেজিতে বলে BGA। তুমি একটু দেখবা আমি এখানে বলছি শৈবালে কিন্তু ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, সব শৈবালে পাওয়া যায় না। কোন শৈবালে পাওয়া যায় না? নীলাভ সবুজ শৈবাল BGA, ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগিতে তুমি ক্লোরোপ্লাস্ট পাবে না। অনেকে মনে করে ব্লু গ্রিন অ্যালগিতে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি ব্লু গ্রিন অ্যালগিতে তুমি ক্লোরোপ্লাস্ট পাবে না, যদিও ব্লু গ্রিন অ্যালগি খাবার তৈরি করতে পারে। এখন দেখো ব্লু গ্রিন অ্যালগি খাবার তৈরি করতে পারে, আর আমরা জানি খাবার তৈরি করতে পারলে ক্লোরোপ্লাস্ট তো লাগবেই ভাইয়া। ক্লোরোপ্লাস্ট না থাকলে আমরা খাবার তৈরি করব কিভাবে? তাহলে ব্লু গ্রিন অ্যালগি যেহেতু গ্রিন মানে খাবার তৈরি করতে পারে, তাহলে ভাইয়া এর ক্লোরোপ্লাস্ট থাকা দরকার ছিল। তাহলে ভাইয়া সে খাবার কিভাবে তৈরি করতে পারে? তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়াইলো। দেখো কিউরিসিটি দেখো বা বোঝার চেষ্টা করো, লজিক দেখো। তাহলে এখানে আমি একটা প্রশ্ন করতে পারি, তাহলে BGA কিভাবে খাবার তৈরি করে? BGA কিভাবে খাবার তৈরি করে? যেহেতু ক্লোরোপ্লাস্ট নাই, তাহলে BGA কিভাবে খাবার তৈরি করে? এরকম একটা প্রশ্ন তোমাদেরকে আমি করতেই পারি না? করতেই পারি। চিন্তা করো তাহলে কিভাবে খাবার তৈরি করতে পারবে? আমি একটা BGA আঁকতেছি, মনে একবার BGA এর কথা যদি বলি, এই BGA হচ্ছে একটি এককোষী আদিকোষী কোষ, আদিকোষী প্লাস এককোষী। মানে বুঝতে পারতেছ, এর মাত্র একটি কোষ, তার উপর কোষটা হচ্ছে আদিকোষ, মানে এর নিউক্লিয়াস নাই, এর কোনো অঙ্গাণু নাই। তাহলে দেখো আমি একটা কোষ আঁকতেছি, তোমরা জানো একটা কোষের হচ্ছে দুইটা মেমব্রেন, ডাবল মেমব্রেন আর কি। এই কোষের এই যে ডাবল মেমব্রেন দেখালাম, এটা একটা কোষ এবং এই কোষটা আদিকোষ। এখন আদিকোষ হওয়াতে কী হয়েছে? যেহেতু আদিকোষ, তাহলে এর তো রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণু থাকবে না, তাহলে ক্লোরোপ্লাস্ট থাকবে না। এটা তোমরা বুঝেই গেছো কেন এটা আদিকোষ। আদিকোষে কখনো ক্লোরোপ্লাস্ট থাকবে? কারণ আদিকোষে রাইবোজোম ছাড়া তো আর কোনো অঙ্গাণু থাকবে না, তাহলে ক্লোরোপ্লাস্ট কী জন্য থাকবে আমাকে বলো। আচ্ছা তাহলে এই খাবার তৈরি করে কীভাবে? প্রশ্ন হচ্ছে ক্লোরোপ্লাস্ট না থাকলেও এর ভিতরের এই যে মেমব্রেনটা দেখতে পাচ্ছ, এর ভিতরে মেমব্রেনটা এভাবে ভাঁজ হয়ে এভাবে থাইলাকয়েড তৈরি করতে পারে। এই দেখো ভিতরের মেমব্রেনটা ভাঁজ হয়ে এভাবে থাইলাকয়েড তৈরি করতে পারে, ভিতরের মেমব্রেনটা ভাঁজ হয়ে এভাবে থাইলাকয়েড তৈরি করতে পারে। তাহলে ওর কিন্তু ক্লোরোপ্লাস্ট লাগতেছে না, ওর ভিতরের মেমব্রেন ভাঁজ হয়ে এভাবে থলির মতো গোল গোল চাকতি তৈরি করবে, মানে যেটাকে আমরা বলি থাইলাকয়েড। তোমরা জানো সবাই ক্লোরোপ্লাস্টে কী আছে? থাইলাকয়েড আছে। এখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট না থাকা সত্ত্বেও থাইলাকয়েড সৃষ্টি হচ্ছে, আর থাইলাকয়েড যার থাকবে সেখানে কিন্তু পিগমেন্ট থাকবে, আর পিগমেন্ট যার থাকবে সে ফটোসিনথেসিস করতে পারবে। তাহলে তার তো ক্লোরোপ্লাস্ট থাকতে হচ্ছে না, তার ভিতরে মেমব্রেন তৈরি করে ক্লোরোপ্লাস্টের মতো থাইলাকয়েড তৈরি করে ফেলতেছে। থাইলাকয়েড থাকা মানে হচ্ছে পিগমেন্ট থাকা, ওইটার ভিতরে পিগমেন্ট থাকা মানে হচ্ছে ফটোসিনথেসিস করা, সো সে ফটোসিনথেসিস করতে পারবে। এটা হচ্ছে লজিক, যে BGA আদিকোষী এককোষী হওয়া সত্ত্বেও, এর ক্লোরোপ্লাস্ট না থাকা সত্ত্বেও সে কীভাবে খাবার তৈরি করতে পারে, মানে ফটোসিনথেসিস করতে পারে? বিকজ তার ভিতরে মেমব্রেনটা ভাঁজ হয়ে, নট বাইরের, ভিতরে মেমব্রেনটা ভাঁজ হয়ে এভাবে ডুপ্লিকেট থাইলাকয়েড সৃষ্টি করতে পারে, এখানে পিগমেন্ট থাকে, ফলে খাবার তৈরি করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে। সো আশা করি তোমরা বুঝতে পারছো এটার লজিকটা কি। এখন আসো আমরা যখন প্লাস্টিকের ব্যাপারে পড়ি, তখন আমরা প্লাস্টিক কয় প্রকার সেটা সম্বন্ধেও পড়তে হবে। প্লাস্টিক 3 প্রকার। একটি হচ্ছে লিউকোপ্লাস্ট, খুবই ইম্পর্টেন্ট। একটি হচ্ছে
ক্রোমোপ্লাস্ট, একটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। একটু মনোযোগ দাও। প্লাস শব্দটা আমি বুঝাইছি না? প্লাস মানে হচ্ছে লিভিং থিংস, লিভিং থিংস, লিভিং থিংস। ক্লোরো মানে একটু আগে বুঝাইছি না? ক্লোরো মানে হচ্ছে কি? সবুজ বর্ণের রঞ্জক, হচ্ছে যে ক্লোরোফিল। ক্রোমো মানে কি? ক্রোমো মানে হচ্ছে রঙিন। ক্রোমো মানে হচ্ছে কি? রঙিন মানে হচ্ছে এখানে বিভিন্ন কালারের রঞ্জক থাকবে। এখানে শুধু সবুজ কালারের রঞ্জক থাকবে, এখানে শুধু সবুজ কালারের রঞ্জক থাকবে, বাট ক্রোমোপ্লাস্টে সবুজ বাদে বাকি বিভিন্ন কালার থাকবে। আর লিওকো মানে হচ্ছে বর্ণহীন, মানে হচ্ছে এখানে কোনো রঞ্জক থাকবে না। তাহলে রঞ্জকের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করতেছি। কিসের উপর ডিপেন্ড? রঙের উপর, রঞ্জকের উপর। সবুজ হলে ক্লোরোপ্লাস্ট, সবুজ বাদে বাকি বিভিন্ন রঙিন কালার হলে ক্রোমোপ্লাস্ট, আর যদি কোনো কালারই না হয় মানে বর্ণহীন হয় তাহলে লিউকোপ্লাস্ট। সো এভাবে আমরা প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এটি সবুজ, এটি রঙিন কালার, এটি বর্ণহীন, এরকম হওয়ার কারণটা কি? কারণটা সেটা ডিপেন্ড করতেছে গাছের উপর। ধরো আমি এভাবে একটা গাছ আঁকলাম, এটা গাছের একটা কাণ্ড, এটা গাছের একটা কাণ্ড, এটা হচ্ছে মাটি। তোমরা জানো মাটির নিচে আছে এভাবে মূল, মূল থেকে এভাবে মূলরম বাইর হয়, ঠিক আছে? এটা গাছের কাণ্ড, এটা হচ্ছে মাটির নিচে মূল। এখন দেখো এটা হচ্ছে কি? এটা আমি এখানে বলতেছি মাটি, এটা হচ্ছে মূল। ওকে, এটা কি? এটা মূল। এগুলো আমি মুখে বলতেছি। তোমরা জানো গাছের এভাবে এখানে থাকে তোমার, এখানে থাকে হচ্ছে তোমার পাতা। গাছের কাণ্ডতে কি থাকে? এরকম পাতা থাকে। তারপর তুমি জানো যে গাছে কি থাকে? ফুল থাকে, ফুল। পাতা থাকে আর এখানে থাকে হচ্ছে তোমার, ধরে নাও এখানে থাকে একটা ফুল। আমি ফুল আঁকতেছি, এটা হচ্ছে ফুল, গাছের ফুল। তো পরবর্তীতে ফুল থেকে তৈরি হয় ফল। তো এখানে আমি একটা ফল আঁকবো। ধরো নাও এখানে যে ফলটা সেটা একটা টমেটো। চিন্তা করো, টমেটো এরকম লাল হয় না? গোল লাল, এটা একটা টমেটো। চিন্তা করো। তো এটা একটা ফল, এটা একটা টমেটো, এটা একটা সবুজ কালারের পাতা, যদিও আমি সবুজ কালার ইউজ করি নি। এটা একটি ফুল, আর এটা হচ্ছে মূল। আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি তাও। এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূল। মূল বা ভূনিম্নস্থ কাণ্ড হতে পারে। এটি হচ্ছে পাতা, এটি হচ্ছে ফুল, আর এটি হচ্ছে ফল। এখন তুমি দেখো একটা গাছেই তো থাকবে এই 3টা কালার, এই 3টা প্লাস্টিক। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন জায়গায় কোনটা থাকবে, এটাই আমরা এখানে ইন্ডিকেট করে দেখাবো। তুমি দেখবা ক্লোরোপ্লাস্ট সেই জায়গায় থাকবে যে কালার, যে জায়গাটা সবুজ। দ্যাট মিনস এখানে পাতাতেই থাকবে ক্লোরোপ্লাস্ট। তার মানে যে জায়গায় সবুজ কালারের রঞ্জক পদার্থ থাকবে আর উদ্ভিদের যে জায়গাগুলো সবুজ সেই জায়গায় কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকবে। তাহলে পাতা সবুজ হয়, তাই পাতাতে ক্লোরোপ্লাস্ট থাকবে। এটা তোমরা বুঝতেই পারতেছ। এখন ক্রোমোপ্লাস্ট সেই জায়গায় থাকবে যে জায়গাটা সবুজ বাদে রঙিন পদার্থ থাকবে, যেমন কমলা, হলুদ, লাল। যেমন তোমরা জানো একটা ফুল কিন্তু বিভিন্ন কালারের হয় সবুজ বাদে। তাহলে এই ফুলে কিন্তু কি থাকতে পারে? ক্রোমোপ্লাস্ট থাকবে, কারণ ফুল কিন্তু রঙিন হয়। আবার ফলও কিন্তু রঙিন হয়, যেমন টমেটো লাল, টমেটো লাল। তারপর ক্যাপসিকাম আছে, এবং অনেকগুলো ফলও রঙিন হয়। তাহলে ফলও কি থাকতে পারে? এটা যেহেতু লাল আর কি, টমেটো, এটা টমেটো চিন্তা করো, এটা আমি এখানে টমেটো লিখে দিছি। টমেটো হচ্ছে লাল, তাহলে এখানে থাকবে ক্রোমোপ্লাস্ট। ওকে, তাহলে আমরা ক্লোরোপ্লাস্ট কোথায় থাকবে? যে জায়গাটা সবুজ, পাতা সবুজ বিধায় ক্লোরোপ্লাস্ট। যে জায়গাটা সবুজ সে জায়গায় ক্লোরোপ্লাস্ট। আর যে জায়গাটা সবুজ বাদে অন্য কালার, যেমন হলুদ, লাল, যেমন ফুল হলুদ লাল হয়, তো এই ফুলের ক্রোমোপ্লাস্ট। টমেটো ফলও কিন্তু রঙিন হয়, যেমন টমেটো রঙিন হয়, তাই ক্রোমোপ্লাস্ট। এখন তাহলে লিউকোপ্লাস্ট কোথায় থাকে, মানে বর্ণহীন কোথায় থাকে? দেখো বর্ণহীন কোথায় থাকবে সেটা বুঝে একদম সোজা। মনে রাখবা মাটির উপরে থাকে আলো, সূর্য থাকে উপরে, তাই মাটির উপরে যারা আছি আমরা তারা সবাই আলো পাবো। কিন্তু যারা মাটির নিচে আছে সেখানে তো সূর্যের আলো পৌঁছাচ্ছে না, ফলে সেখানে যারা থাকবে তারা কিন্তু আলো পাবে না, ফলে তারা বর্ণহীন হবে। তাহলে এই যে লিউকোপ্লাস্ট যে বর্ণহীন,
এটা কারণ হচ্ছে এরা মাটির নিচে উদ্ভিদের যে পার্টটা থাকে সেখানে থাকে, ফলে সূর্যের আলো পৌঁছায় না। সূর্যের আলো না পৌঁছানোর কারণে এই লিউকোপ্লাস্ট বর্ণহীন হয়। তাহলে বুঝতেই পারতেছো এই মূল বা উদ্ভিদের মাটির নিচে যে উদ্ভিদের পার্টটা থাকে সেখানে সূর্যের আলো পৌঁছায় না। তাহলে সূর্যের আলো এখানে না পৌঁছালে এটা বর্ণহীন হবে, ফলে এখানেই থাকবে লিউকোপ্লাস্ট। তাহলে আশা করি তোমরা অবস্থানটা বুঝতে পারতেছ, বা কোনটার কোন পজিশন বা কোনটার নামকরণটা কেন এরকম করা হয়েছে আশা করি বুঝতে পারতেছ। তাহলে তোমরা বুঝতে পারছো যে উদ্ভিদের কোন কোন জায়গায় নর্মালি কোন কোন প্লাস্টিকটা থাকতে পারে, সেটা ডিপেন্ড করতেছে কালারের উপর। যেমন বর্ণহীন, মাটির নিচে সূর্যের আলো পৌঁছায় না, তাই এটা লিউকোপ্লাস্ট। সূর্যের আলো যদি পৌঁছায় তাহলে এটা লিউকোপ্লাস্ট থেকে এটা ক্রোমোপ্লাস্ট অথবা ক্লোরোপ্লাস্ট হয়ে যেতে পারে। তো আপাতত এটা লিউকোপ্লাস্ট, যেহেতু সূর্যের আলো পৌঁছাচ্ছে না। যদি সূর্যের আলো পৌঁছায় তাহলে এটা ক্রোমোপ্লাস্ট, রঙিন অথবা সবুজ হয়ে যেতে পারে। এটাই হচ্ছে প্রশ্ন, যে অবস্থানের উপর ভিত্তি করে। এখন আমরা কাজের উপর ভিত্তি করে কিন্তু আমরা এটা বিভিন্ন কাজ বলতে পারি। যেমন এটার কাজ একরকম, এটার কাজ একরকম, এটার কাজ একরকম, তোমরা নিজেরাই বুঝবা। যেমন আমি ক্লোরোপ্লাস্টের কথা বলি, তোমরা সবাই জানো ক্লোরোপ্লাস্টের সবুজ কালারের রঞ্জক পদার্থ ক্লোরোফিল থাকে, আর ক্লোরোফিল থাকার কারণে ফটোসিনথেসিস করতে পারে। ক্লোরোপ্লাস্ট থাকার কারণে কি হয়? ফটোসিনথেসিস হয়। তাহলে এই ক্লোরোপ্লাস্টের কাজ কি? ফটোসিনথেসিস। এটা তো বোঝাই যাচ্ছে, পাতাতেই ফটোসিনথেসিস বেশি হয়, কারণ এখানে ক্লোরোফিল বেশি থাকে, মানে ক্লোরোপ্লাস্ট বেশি থাকে। তো ক্লোরোপ্লাস্টের মেইন কাজ হচ্ছে ফটোসিনথেসিস করা। ক্রোমোপ্লাস্টের কাজ কি? ক্রোমোপ্লাস্ট যেহেতু রঙিন টাইপসের, যদি রঙিন কিছু হয় তাহলে এগুলা বিভিন্ন কীটপতঙ্গকে আকৃষ্ট করে। তোমরা জানো যে ছেলেরা কী করে? মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য ফুল উপহার দেয়। কেন ফুল উপহার দেয়? কারণ ফুল হচ্ছে বিভিন্ন রঙিন কালার। তো বিভিন্ন রঙিন কালারের জিনিস যদি উপহার দেয় তাহলে সে আকৃষ্ট হবে, সেই আশাই দেয়। তো ফলগুলা বা ফুলগুলা যদি রঙিন হয় তাহলে বাইরের যে কীটপতঙ্গগুলো আছে এগুলো আকৃষ্ট হবে, ফলে এখানে আসবে, এসে পরাগায়ন করবে। তোমরা বায়োলজিতে পরাগায়ন নিয়ে তোমরা সবাই ছোটোবেলা থেকে পড়ে আসতেছ। পরাগায়ন হলে কিন্তু নিষেক হয়, ফলে বীজের একটা বিস্তরণ হয়, ফলে উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে নর্মালি ক্রোমোপ্লাস্টের ভূমিকা কোথায়? এটা রঙিন হওয়াতে বিভিন্ন কীটপতঙ্গ আকৃষ্ট হয়, ফলে এটি পরাগায়নে সাহায্য করে। মুখস্থ করতে হবে না, আমার মতো তোমরা বুঝে বুঝে বলতে পারবা। দেখো, রঙিন হওয়াতে বিভিন্ন কীটপতঙ্গ এতে আকৃষ্ট হয়ে পরাগায়নে সাহায্য করে। মুখস্থ করতে হবে না বা লিখতেও হবে না, বোঝা যাবে। এখন দেখো, লিউকোপ্লাস্ট যেহেতু বর্ণহীন, তাহলে সে তো আকৃষ্টও করতে পারবে না, সে ফটোসিনথেসিসও করতে পারবে না। সে ফটোসিনথেসিসও করতে পারবে না, সে কাউকে আকৃষ্ট করতে পারবে না, বিকজ কালারলেস, বর্ণহীন। তাহলে সে একটা কাজ করতে পারবে, সে হচ্ছে খাবার জমা রাখতে পারবে। তাহলে লিউকোপ্লাস্ট কী করতে পারে? মেইন কাজ হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সে বাকিগুলো যদি করতে না পারে, সে তো একটা জিনিস করতে পারে, জমা রাখতে পারে। সে খাবার জমা রাখতে পারে। তাহলে লিউকোপ্লাস্ট কী করতে পারে? খাবার জমা রাখতে পারে, খাবার। তো লিউকোপ্লাস্টটা কিন্তু বর্ণহীন। যদি সূর্যের আলো পায় তাহলে সে ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট হয়ে যেতে পারে, কারণ সূর্যের আলো পাচ্ছে না বিদায় লিউকোপ্লাস্ট। সূর্যের আলো পেলে তো আর লিউকোপ্লাস্ট থাকার কোনো প্রশ্নই আসে না, তখন সে ক্রোমোপ্লাস্ট অথবা ক্লোরোপ্লাস্ট হবে। আর এর মেইন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তো খাদ্য সঞ্চয়ের উপর ডিপেন্ড করে এই লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা হয়। আমরা এখন এই লিউকোপ্লাস্টটা দেখব খাবার জমা রাখে, মেইন কাজ হচ্ছে খাবার জমা রাখে। এখন খাবার তো বিভিন্ন ধরনের আছে, তোমরা পড়ছো আমাদের খাবারের 6টা মেইন উপাদান আছে। তো খাবার বিভিন্ন ধরনের, সো বিভিন্ন ধরনের খাবারের উপর ডিপেন্ড করে এই লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে। লিউকোপ্লাস্টকে নট, এগুলাকে 3 ভাগে ভাগ করা। একটা হচ্ছে, দেখো, একটি হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, একটি হচ্ছে ইলায়োপ্লাস্ট, একটি হচ্ছে ইলায়োপ্লাস্ট আর একটি হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। একটু মনোযোগ দিবা। এলিউরো শব্দটার অর্থ হচ্ছে প্রোটিন। তার মানে যে লিউকোপ্লাস্ট প্রোটিন জাতীয় খাবার জমা রাখে তাকে বলা হয় এলিউরোপ্লাস্ট, একদম সোজা।
ইলায়ো শব্দটার অর্থ হচ্ছে অলিভ অয়েল। তোমরা সবাই অলিভ অয়েল চিনো না? অলিভ অয়েলকে আমরা বলতে পারি তেল বা চর্বি। তাহলে এটাকে আমরা বলতে পারি তেল বা চর্বি। তাহলে বা এটাকে আমরা বলি লিপিড, বা এটাকে আমরা কি বলি? লিপিড। তাহলে যে লিউকোপ্লাস্ট লিপিড জাতীয়, তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবার জমা রাখতে পারে তাকে বলতে পারে ইলায়োপ্লাস্ট। অ্যামাইলো শব্দটা আসছে অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোস থেকে। তোমরা জানো অ্যামাইলোপেকটিন এগুলো হচ্ছে শর্করা বা সুগার। তাহলে যে লিউকোপ্লাস্ট শর্করা জাতীয় খাবার জমা রাখতে পারে তাকে বলা হয় এমাইলোপ্লাস্ট। এমাইলো মানে আসছে অ্যামাইলোস থেকে, অ্যামাইলোস মানে শর্করা। তো আশা করি বুঝতে পারছো যে লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় কী ধরনের খাবার জমা রাখতেছে, তার উপর ডিপেন্ড করে 3 ভাগে। প্রোটিন জমা রাখলে লিউকোপ্লাস্ট, তেল বা চর্বি বা লিপিড জমা রাখলে ইলায়োপ্লাস্ট, শর্করা জমা রাখলে অ্যামাইলোপ্লাস্ট। আশা করি বুঝতে পারছো। তো এগুলোই প্লাস্টিকের প্রকারভেদটা আমরা পড়ে ফেলছি। এখন আসো একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের বই আছে, এটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি। ফুলের পাপড়ির এটা অনুধাবনমূলক প্রশ্নতে আসতে পারে, যেহেতু ডাইরেক্ট বই আছে। ফুলের পাপড়ির নানা রং হওয়ার কারণ, এটা বইয়ে যেহেতু আছে তাই ডাইরেক্ট এটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, 2 নম্বর প্রশ্ন আসতে পারে। তো এত বেশি লিখতে হবে না, জাস্ট বোঝার চেষ্টা করো। ফুলের পাপড়ির নানা রং হওয়ার কারণ, তোমরা জানো যে ফুলের পাপড়ির বিভিন্ন কালার হয়। যে প্রশ্ন হচ্ছে এটা কেন কালার। এখন কালার হওয়ার সাথে আমি বারবারই বলি কি দায়ী? পিগমেন্ট দায়ী, রঞ্জক পদার্থ দায়ী। মনে রাখবা ফুলের পাপড়িতে একটা রঞ্জক পদার্থ থাকে, এই রঞ্জক পদার্থটার নাম হচ্ছে অ্যান্থোসায়ানিন। খুবই মারাত্মক একটা রঞ্জক পদার্থ, এটা ফুলের পাপড়িতে থাকতেই হবে। এই অ্যান্থোসায়ানিনটা ফুলের পাপড়িতে না থাকলে কিন্তু ফুল বিভিন্ন কালারের হবেই না। কারণ অ্যান্থোসায়ানিন হচ্ছে এমন একটা রঞ্জক পদার্থ যেখান থেকে পরবর্তীতে বিভিন্ন কালারের রঞ্জক পদার্থ তৈরি হয়। সো এটা হচ্ছে প্রোডাক্টর বলতে পারো, মানে উৎপাদক বলতে পারো, প্রডিউসার বলতে পারো, উৎপাদক কোনো রঞ্জক পদার্থ তৈরি করতে পারে। দেখো সায়ানিন শব্দটার অর্থ হচ্ছে ব্লু, আর অ্যান্থো শব্দটার অর্থ হচ্ছে ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ার মানে কি? ফুল। দ্যাট মিনস এটা এমন একটা রঞ্জক পদার্থ যেটা ফ্লাওয়ারেই থাকবে, তাই নামটাও দেখো এরকম অ্যান্থোসায়ানিন। অ্যান্থো মানে হচ্ছে ফ্লাওয়ার, তাহলে এটা ফ্লাওয়ারেই থাকবে। এই অ্যান্থোসায়ানিনটা কোথায় দেখবে? ফ্লাওয়ারেই থাকবে। এটা এমন একটা রঞ্জক পদার্থ যেটা থাকলে ফুলের পাপড়ি বিভিন্ন কালার হতে পারে। এবং এই অ্যান্থোসায়ানিন যেটা, সেটা অবশ্যই ফুলের পাপড়ির যে কোষ আছে কোষের ভিতরেই থাকবে। এবং মনে রাখবা এটা হচ্ছে ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল মানে হচ্ছে কোষের ভিতরে যে পানি আছে পানিতে এটা দ্রবীভূত হতে পারে, মানে এটা হচ্ছে কি